বব ডিলানের একটা বিখ্যাত গান আছে, হাউ মেনি রোডস মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কলিং আ ম্যান। কতটা পথ হাঁটলে তাকে মানুষ বলা যায়। আমার মতো একজন নোবডি কতটা পথ পাড়ি দিয়ে আজকে কনফারেন্স থেকে আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাডার সংগঠনের মঞ্চে দাঁড়াতে পেরেছি, সেই গল্পটা আজকে শোনাবো। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বক্তব্য ভালো না লাগলেও দয়া করে সবাই করতালি দিবেন। আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ সহকর্মী ও আগত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার জীবনটা একটা বেনামি চিঠির মতো। আমাদের পুরো নামটা আমার কাছে আছে। উপযুক্ত ঠিকানার অভাবে শুধু পোস্ট অফিসেই পড়ে থাকে, গন্তব্যে পৌঁছতে পারে না। দুর্ভাগ্যবশত আমি আমার পিতৃভূমিতে বড় হতে পারিনি। পরগাছা হিসেবে যেখানে বড় হয়েছি সেখানে আমার বাবার নামে আমাকে কেউ চিনত না, কোনো বংশীয় বাড়ি আমার ছিল না। সমাজের পরিচিত পর্ব থেকে সবসময় নিজেকে লুকিয়ে রেখেছি। মাঝে মাঝে মনে হতো কেউ হয়তো জানেই না যে আমার অস্তিত্ব আছে। তবে পরিচয়হীনতার সবচেয়ে বড় ধাক্কাটি খাই আমি 2015 সালে। তখন বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার, সবকিছুর পাশাপাশি গোপনে ছোট্ট একটা পেন করতাম। এবং আমার সেই বসন্তে কাব্যশ্রীর মতো হঠাৎ এক চৌধুরী সাহেব এসে বললেন, আমার মেয়েকে এটা গানকে ভাসিয়ে দেবো, তবু তোমার সাথে বিয়ে দেবো না। আমি তার কথা এতটাই ভয় পেলাম যে কিছুদিন পরে তার মেয়েকে নিয়ে সেটা বদমাইশ করে ফেললাম। এই সেই মেয়ে যে 9 বছর আগে তার সাজানো বাগান ছেড়ে আমার এই শূন্য হাতে হাত রেখেছিল। তাই আপনাদেরকে বলছি, যে নারী শূন্য হাতে পাশে থাকে সেই বউ আর যোগ্যতা রাখে। তবে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাথা উঁচু করে দাঁড়াবার মতো এমন কিছু করলে তবেই শ্বশুরবাড়ি চৌকাট পালাবো, তার আগে কখনোই না। সুশান্ত বল স্যারের এক ক্যারিয়ারটা আমার জীবনকে বদলে দিয়েছে। তার ক্যারিয়ারটা শোনার পরে আমি বিসিএস এর স্বপ্ন সারথি হয়ে উঠি। কারণ আমি বিশ্বাস করি, যার কোনো স্বপ্ন নাই তার কোনো ভবিষ্যৎ নাই। আমার স্বপ্ন আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। ভিত্তি এ প্লাস এবং হাই সিজিপিএ এগুলো কোনোটাই আমার জীবনে আসেনি। আমার জীবনে এসেছে অবহেলা, লাঞ্ছনা এবং হাসি ঠাট্টা। কলেজে টেস্ট পরীক্ষায় ফেল করেছিলাম, তাই অনেক কষ্ট করে আমার শিক্ষকের হাত পা ধরে আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার অনুমতি পাই। কিছু মহান হৃদয়ের ছাত্রছাত্রী যারা ভর্তি না হওয়াতে একটি ছোট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং থেকে চান্স পেয়েছিলাম। আর বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা ছাড়া বাকি সবকিছুই করেছি আলহামদুলিল্লাহ। তো আমার অনার্স কিংবা মাস্টার্সের রেজাল্ট এতটাই খারাপ, প্রথমে রেখেছিলাম আমি সবার শেষে, পরে আমার দুই একজন হৃদয়বান বন্ধুকে থেকে একটু শান্তি পেয়েছিলাম। এত খারাপ রেজাল্ট এবং অল্প বয়সে বিয়ে করায় অনেকেই বলেছে বিসিএস এর স্বপ্ন দেখে তুমি নিজের জীবনকে নষ্ট করো না, তুমি অন্য কিছু করো। তবে আমি সবসময় বিশ্বাস করি পৃথিবীতে ওই চেষ্টাটা সবচেয়ে বেশি আনন্দের, যেটা তোমার আশেপাশে সবাই বলে তুমি করতে পারবে না, সেটা করে দেখানো। আমি সেটা করে দেখেছি। তবে আজকের এই জনসম্মুখে রজনীগন্ধা সুবাসে যারা সম্মানিত হচ্ছেন, জন অন্তরালে তাদের কাটার আঘাতের অনেক গল্প আছে। 2019 থেকে 2023 দীর্ঘ 4 বছরে বিসিএস আমার জীবন থেকে 3টি দিক কেড়ে নিয়েছে। বিবাহিত জীবনে 9 বছর হলেও তাকে দেখা হয়নি এখনো চোখ মেলিয়া। আমি আমার ক্যাম্পাসে সেই আড্ডাবাজ ছেলেটি, সমাজের সকল সামাজিকতা বন্ধু বান্ধব থেকে নিজেকে গুটিয়ে নেই। তখন আমি মূলত জীবন থেকে দুপা পেছাই 30 বছরের একটা লাভ দেওয়ার জন্য। কারণ একটা বাঘ যখন দুপা পেছায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, অনেক জোরে একটা লাভ দেওয়ার জন্য দুপা পেছাতেই হয়। এই 4 বছর আমি অমানসিক পরিশ্রম করেছি। আমার কিছু কিছু বই আছে, ওরা যদি কথা বলতে পারতো তবে ওরা চিৎকার করে বলতো, ছেলেটা শয়তান, আমার কাছে এতবার আসিস না। কারণ আমার আশেপাশের অনেকেই যেটা 2 ঘন্টায় পারতো, আমার সেটা 10 ঘন্টা লাগতো। তবে বিশ্বাস করেন এটা নিয়ে আমার কোনো লজ্জা ছিল না। কারণ আমি জানি পৃথিবীর সবাই লিওনেল মেসির মতো গড গিফটেড প্রতিভা নিয়ে আসে না। কারো কারো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কঠোর পরিশ্রম করে সুইপার থেকে পৃথিবীর 1 নম্বর ফুটবলার হতে হয়। Because most of the time the talent without working hard is nothing. তবে রাত যত গভীর হয় প্রভাব তত নিকটে আসে। 2023 সালে মহান আল্লাহ আমাকে দুয়াত ভরে পুরস্কার দিয়েছেন। 2023 সালে আমি নবম গ্রেডের একটি সরকারি চাকরি পেয়ে মাথা উঁচু করে 8 বছর পরে বর্ষে আমার শ্বশুর বাড়ি গিয়েছি প্রথম।
আমি পরিচয়হীন সেই ছেলেটি আমার গ্রামের আজ প্রথম বিসিএস ক্যাডার। তবে 41 বিসিএস এর মৎস্য ক্যাডারে পরিষ্প্রাপ্ত হওয়ার পরে অনেকেই বলেছে টেকনিক্যাল সাবজেক্ট ছিল তাই ক্যাডার হয়েছে, তাই মহান আল্লাহ 43তম বিসিএস আমাকে কোয়ার ক্যাডার 14 স্থান দান করেছেন। তবে আমার জীবনের সবচেয়ে বড় গিফটটি পাই আমি 2 মাস আগে। আমাদের পরিবারকে আলো করে আমার প্রথম সন্তান জন্ম নেয়। তো ওকে যখন আমি প্রথম দেখি তখন আমার একটা কথাই মনে হয়েছে, যাক ওকে অন্তত কেউ বলতে পারলে বলতে পারবে আমি সহকারী কর কমিশনার ছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, শিক্ষক এবং সকল শুভাকাঙ্ক্ষীদের। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই কনফিডেন্সের প্রতি, কারণ কনফিডেন্স আমাকে নিজের অবস্থান সম্পর্কে ধারণা দিয়েছে, কনফিডেন্স আমাকে বিসিএস এর সেরা প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিয়েছে, এবং কনফিডেন্স আমাকে দিয়েছে এক লাইব্রেরি। আমি জানি না বাংলাদেশের অন্য কোনো কোচিং সেন্টারে টিভি লিখিত ভাইবা আলাদা করে লাইব্রেরি আছে কিনা, এজন্য কনফিডেন্সকে ধন্যবাদ পেতেই পারে। তবে এই সকল কিছু যে একজন ব্যক্তি তার সুদক্ষ পরিচালনার মাধ্যমে পরিচালনা করছেন, বেলাল আহমেদ রাজু ভাই, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এক অনন্য মানুষ, আমি তার সেমিনার শুনে খুব বেশি অনুপ্রাণিত হতাম। ময়মনসিংহ থাকাকালীন স্যারের সকল সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, ইভেন ময়মনসিংহ থেকে ঢাকা এসেও আমি তার সেমিনার অ্যাটেন্ড করেছি। আমি জানি না বাংলাদেশের কোনো কোচিং সেন্টারের মালিক বলে কিনা যে কোচিং এ ভর্তি না হলে তুমি কেন হতে পারবে, এবং সে সেই অনুযায়ী পরামর্শ দেয়। তো রাজু ভাইয়ের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। আমি অনেকটুকু আপনাদেরকে বিরক্ত করছি, আজ বক্তব্য দীর্ঘায়িত করবো না। শেষ একটি কোট দিয়ে শেষ করি, গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, বাঁচলে বাঁচার মতো বাঁচো, না বাঁচলে মরে যাও। আমি বাঁচার মতো বাঁচার জন্য বিসিএস দিয়েছিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সততা ও মনের সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ।